নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে আজ ফের বাংলার এসআইআর মামলা। গতকালও বৈধ ভোটার বাদের অভিযোগে সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী। বৈধ নথি গ্রহণই করা হয়নি বলে গতকাল সওয়াল করেছেন তিনি। প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করেন এসআইআর এর মূল মামলার সঙ্গে এই মামলার সংযুক্ত করার আর্জি। এসআইআর নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, আজ ঠিক কি হতে চলেছে, কখন শুরু শুনানি? আগে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা কম, তার কারণ এই দুটি মামলা, একটি 40 নম্বরে এবং একটি 42 নম্বরে নথিভুক্ত রয়েছে। অর্থাৎ বাংলার এসআইআর এর যে ব্যাচ মামলা সেটি 42 নম্বরে, এবং গতকাল যে মামলার কথা মেনকা গুরুস্বামীর উল্লেখ করেছিলেন সেই মামলাটি 40 নম্বরে নথিভুক্ত আছে। ফলে আশা করা যাচ্ছে যে 12টার কিছু পরে এই মামলার হয়তো শুনানি হবে, অথবা লাঞ্চ বিরতির পরে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আজকে মামলায় কি হতে চলেছে। আজকে মামলায় যে যে বিষয়গুলো উঠে আসতে পারে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখনো পর্যন্ত এই যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন লিস্টে নাম বেরিয়েছে, তাদের পরে সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত একটিও বেরোয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাডজুডিকেশন লিস্টের যে বিচার করা বা তাদের যে নথি ভেরিফিকেশনের প্রসেস সেটা কতটা এগিয়েছে সেটা আজকে কমিশনের তরফ থেকে জানানো হবে। এর পাশাপাশি অ্যাডজুডিকেশন লিস্টে যাদের নাম ডিলিটেড হয়ে যাচ্ছে তারা এরপরে কোনো নথি দিতে পারছে না, কিন্তু নিয়ম অনুযায়ী তাদেরও আপিল করার জায়গা থাকার কথা। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম আসবে না তারাও আপিল করতে পারেন এবং ইআরওর কাছে তারা যেতে পারেন। ফলে সেই আপিল করার জায়গাটা কোথায়, তারা কার কাছে যাবেন, এই গোটা বিষয়টা নিয়ে একটা কনফিউশন রয়েছে এবং তাদের নথি গ্রহণ করা হচ্ছে না এই অভিযোগ উঠছে। একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে দাবি তোলা হয়েছে, তৃণমূল কংগ্রেস তো বটেই, সিপিএম এর তরফ থেকেও কিন্তু মামলা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই 60 লক্ষ অ্যাডজুডিকেটেড লিস্টে যারা রয়েছে তাদের নাম চূড়ান্ত হচ্ছে বা তাদের যে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা যাবে না। এদিকে 7ই মের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে হবে। এখন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি কলকাতায় বসে রয়েছে সিইসি সহ গোটা ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ, এবং যেটা জাতীয় নির্বাচন কমিশন থেকেও ইঙ্গিত আমরা পাচ্ছিলাম যে সব ঠিক থাকলে এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের গোড়াতেই নির্বাচন ঘোষণা করার ভাবনা চিন্তা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বাংলার নির্বাচন কোন দিকে এগোবে বা কিভাবে সম্পন্ন হবে, এই সব মিলে কিন্তু আজকের শুনানিতে সওয়াল জবাব হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কি ইঙ্গিত দেওয়া হয়, কোন দিশা দেখানো হয় সেদিকে নজর থাকবে। সঙ্গে থাকো মৈত্রী। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সংসদে, আর এদিকে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া বিরোধীদের, বিরোধী শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলের, এই নিয়েও কথা বলবো। মৈত্রী রয়েছে সঙ্গে। মৈত্রী, তৃণমূলের স্ট্র্যাটেজি ক্ষেত্রে ঠিক কি হতে চলেছে? দেখো, একেবারে যদি একটু পিছিয়ে যাওয়া যায় তাহলে বাজেট অধিবেশনের প্রথম পর্বেই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসেছিলেন সেই সময় তিনি ইমপিচমেন্টের বিষয়টি উল্লেখ করেন, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংসদ চত্বরে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন যে ইমপিচমেন্ট নিয়ে তারা এগোচ্ছেন এবং ইমপিচমেন্টের ব্যাপারে তারা অন্যান্য বিরোধী দলের সাথে কথা বলছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে সমস্ত বিরোধী দল ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে অনবোর্ড এসে গিয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনার জন্য ন্যূনতম 100 সাংসদের সই করা একটি প্রস্তাবপত্র দিতে হয়। এবার সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নিজের যদি সাংসদ তালিকা দেখতে হয় 2 লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, তাহলে সেটা এখন 40-এ দাঁড়িয়ে রয়েছে মৌসাম বেনেজুর নূর ছেড়ে দেওয়ার পর। ফলে বাকি 60টি বিরোধীদের সই সেখানে কারা কারা আসবে, এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী যারা বড় বিরোধী দল তারা তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। সব ঠিক থাকলে এই সপ্তাহেই কিন্তু ইমপিচমেন্টের প্রস্তাব আসতে পারে। বেশ, অনেক ধন্যবাদ মৈত্রী। এবারের ভোটে বিজেপির 3 প্ল্যান: নাম বাদ দেওয়া, ইভিএম এ কারচুপি এবং গণনায় কারচুপি। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শুক্রবার থেকে ধর্ণা শুরু। সোমবার সেই মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, আর একটা হচ্ছে সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার। আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। কার নাম বাদ আছে? হিন্দুরা আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই, আমার মাইনরিটি দেখলেই জ্বলে, যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জ্বলে। বিজেপি আবার বলি অপপ্রচার করছে হিন্দিভাষী মানুষের কাছে যে ममता जी ने मुस्लिम लोगों को कलकत्ता में बंगाल में ले आया। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্যও সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। নিউজ 18 বাংলা। বাই বাই। ফর্ম 7-এ গরমিলের অভিযোগ, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তথ্য তুলে ধরে সরব তৃণমূলের প্রতিনিধি দল। রাজীব কুমারের প্রশ্ন, যার বিরুদ্ধে ফর্ম 7 জমা পড়েছে তাকে কিংবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? ফর্ম 7 ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে কারো নামে আপত্তি জানানোর ফর্ম। এই ফর্ম জমা করেই ভোটার লিস্ট থেকে বাদ লক্ষ লক্ষ নাম। এরই বিরুদ্ধে সরব তৃণমূল। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে রাজীব কুমার প্রশ্ন তোলেন, যার নামে ফর্ম 7 জমা পড়েছে তাকে অথবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন, কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে, তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? এসআইআর এর পর গত 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে উল্লেখ করা হয়, ফর্ম 7-এ 5,46,53 জনের নাম বাদ গেছে। এর আগে গত 19শে জানুয়ারি নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল মোট 41,961টি ফর্ম 7 জমা পড়েছে। এ নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল। তাদের প্রশ্ন, ফর্ম 7 তো জমা পড়েছে 41,961, তাহলে প্রায় 5.5 লক্ষ নাম বাদ গেল কিভাবে? 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও সেই ফর্ম 7 নিয়ে সরব তৃণমূলের প্রতিনিধি দল।
নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক, আর সেখানে একসুর বিজেপি বাম কংগ্রেসের। এক দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোট করানোর পক্ষে সওয়াল বিরোধীদের। তৃণমূলের দাবি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই বিরোধী দলগুলির এক সুর, 1 দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপির প্রতিনিধি দল। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। বিরোধীদের দাবি একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। এটা করতো নির্বাচন কমিশন, যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয়, একদিনেও হতে পারে সব জায়গায়। এদিন সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। 2 দলই চায় সর্বোচ্চ 2 দফায় ভোট হোক। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হবো 1 দফায় হলে। এটাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। নিউজ 18 বাংলা। সর্বোচ্চ 2 দফায় ভোটের দাবি বিরোধীদের। কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের দফা নিয়ে তৃণমূলের চিন্তা নেই, সবাইকে ভোটাধিকার দিতে হবে, এটাই দাবি। কমিশনকে তোপ অভিষেকের। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। কিন্তু আমাদের দাবি 1 দফা 2 দফা 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে। তারপর আপনার দফায় ভোট করার আপনি করুন। আগের বার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছেন। কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। এবার 1 দফায় করুন। সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিকভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী,
আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী, জনগণ দেখছে আমাকে।